পণ্যের আধিক্যে ফিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও নেই বৈচিত্র্য। মেলার মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা দর্শনার্থীর। কোচ সংকটে রেলওয়ে ৫,০০০-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র ২,৫০০। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে। দ্রুত সমাধান না করলে লোকসান বাড়ার শঙ্কা। সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর স্বেচ্ছাচারিতা। ভোলায় মসজিদের মিনার পরিবর্তন করে জ্যাকব টাওয়ার নির্মাণ। স্থানীয় প্রশাসনের কাছে নেই প্রকল্প ব্যয়ের কোনো হিসেব। এবং অভিবাসীদের বৈধতা প্রক্রিয়া আরও কঠিন করল ফ্রান্স। দিতে হবে ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ। নানা শর্ত জুড়ে দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি। উদ্বেগে বাংলাদেশিরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিভাগের পরিচালক যুগ্ম সচিব মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনায় ফিরবো মাহমুদুল হাসান, তার আগে সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসব। নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও নেই সেই মানের প্রতিষ্ঠান কিংবা পণ্যের সম্ভার। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও সেখানে বৈচিত্র্য নেই বললেই চলে। স্থানীয় পণ্যের আধিক্যে তাই বরাবরের মতো এবারের আয়োজন নিয়েও অসন্তোষ অনেক ক্রেতা দর্শনার্থী। আয়োজক সংস্থা ইপিবিও বলছে ভালো মানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম। আগামীতে খাত ভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ফরহাদুর রহমানের রিপোর্ট। পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। এই মেলার মান নিয়ে প্রশ্ন তুলে অনেকেই বলছেন শুধু নামই আন্তর্জাতিক পণ্য সম্ভারে নয়। মাত্র ৬০০ টাকা ডিসকাউন্ট অফার চলছে সীমিত সময়ের জন্য। আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে এবারের মেলায় অংশ নেয়া ৩৬২টি স্টল প্যাভিলিয়নের ৩৫১টি দেশি প্রতিষ্ঠানের। এসব স্টলে যেসব পণ্য পাওয়া যাচ্ছে তার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদিত। মূল্য ছাড় আর অফার ছাড়া তেমন কিছুই নেই বলে জানান দর্শনার্থীরা। এর মধ্যে দু একটা জায়গার বাইরের প্রোডাক্ট আছে, তাছাড়া সব লোকাল প্রোডাক্টই। এই ধরনের দোকানগুলো আমি দেখলাম তো সবসময় একটাই থাকে এবং এটার মানে স্পেসটা খুব কম থাকে। সবাই আসে যে বাইরে কিছু স্টল আছে, বাইরে নতুন নতুন কিছু জিনিস পাবো, আর এখানে যে আছে এখন বর্তমানে এখানে সব জায়গায় পাওয়া যায়। ১৫-২০ বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটা বুঝতাম, থাইল্যান্ড স্টল বা আপনি টার্কি স্টল বলতে যেগুলো যেন ভিন্ন মাত্রার অনেক কিছু পাওয়া যেত। বিদেশি স্টলেও বৈচিত্র্য নেই খুব একটা। অধিকাংশে দেখা মিলছে জুতা, ব্যাগ, কার্পেট আর আলোকবাতির মতো সাধারণ পণ্যের। বিক্রেতারা পণ্য মানসম্মত দাবি করলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বিক্রি করছেন ছাড় দিয়ে। লোকাল তুলনায় আপনার এরকম বেশি না, লোকালের মতন প্রাইজই পাচ্ছে এখানে। সর্বনিম্ন পাকিস্তানি নাগরাগুলো পাচ্ছে ১,০০০ টাকায়। कस्टमर का भरोसा हम लोगों ने लिया है और कस्टमर चुपचाप ऐसे दाम पे, ये पूरा मेला में कोई बंदा ऐसे बोर्ड लगा के बेचता नहीं भाई, सिर्फ एक ही दुकान पे इंडियन फुटवेयर पे होता है। Public are not coming this time, very few. It's manageable, but what we expected, I have brought so many type of goods. আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে মাসব্যাপী মেলা হয় ভালো মানের বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে অনীহা দেখায়। তাই মানের প্রশ্নে ছাড় না দিতে খাতভিত্তিক মেলা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। আসলে এক মাসের দীর্ঘ একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক বিবেচনা আসতে একটু অনাগ্রহ প্রকাশ করে। যদি এটা আমরা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল করতে চাই তাহলে এটা ৩ থেকে ৫ দিনের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা আছে শুধুমাত্র সেক্টর বেস মেলা করার চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যতে। নির্দিষ্ট সেক্টর, যেমন ধরা যাক গার্মেন্টসের জন্য একটি মেলা, লেদারের জন্য একটি মেলা, এরকম বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানিযোগ্য পণ্য যেগুলো আছে। এবছর আমরা রেখেছি, এবছরও আমরা সোর্সিং অঞ্চল এটা আলাদাভাবে রেখেছি, যেখানে আমাদের গুণগত মানসম্পন্ন যে পণ্যগুলো এক্সপোর্ট হয় সেগুলোকে সোর্স করার জন্য আমরা একটা সোর্সিং কর্নার তৈরি করেছি। এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিদেশি ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল ৫টি দেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি, ফিরছি আলোচনায়।
মাহমুদুল হাসান, আপনাকে আরো একবার স্বাগত এই সময়ের বাণিজ্যে। এবছর মেলা শুরুর আগের দিন বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে এবছর সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের একটি মেলা হবে। প্রতিবেদনে আমরা দেখছিলাম ঠিক মানে নয়, নামেই হচ্ছে আন্তর্জাতিক। তো আপনাদের কি অভিমত, আসলে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের মেলা হচ্ছে, বা আদৌ কি কখনো আন্তর্জাতিক মানের ছিল বাণিজ্য মেলা? আবারও আপনাকে ধন্যবাদ সময় টিভিকে, এবং ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন। এবছর আমরা 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছি। ইতিমধ্যে 28টি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1995 সাল হতে ধারাবাহিকভাবে মেলা প্রায় চলছে। মুক্ত বাণিজ্যের এই যুগে প্রত্যেকটি দেশ চায় তার নিজস্ব পণ্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি সূত্রপাত। প্রথম দিকে অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করত। তাদের নিজস্ব যে ট্রেড প্রমোশন অর্গানাইজেশন আছে, তাদের নিজস্ব আন্তর্জাতিক পণ্যগুলোকে ব্র্যান্ডিং করার সুযোগ নেওয়ার জন্য এই মেলায় তারা অংশগ্রহণ করত। একটি পর্যায়ে যেহেতু এটি মাসব্যাপী মেলা, এই মাসব্যাপী মেলায় তাদের আগ্রহটি হ্রাস পায়। এখন গুটি কয়েক দেশ আসে। এবছরও প্রায় 7টি দেশের 11টি প্রতিষ্ঠান আমাদের তথ্য মতো এসছে। গত বছরের চাইতে এই বছরের দেশের সংখ্যা বেশি, এবং আগামীতে হয়তো আরো বাড়বে। কিন্তু 362টি স্টলের মধ্যে 351টি যদি দেশি প্রতিষ্ঠানের স্টল হয়, তাহলে আমরা একে আন্তর্জাতিক মানের কিভাবে বলতে পারি? আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটি বোঝায় সোর্সিং ফেয়ার। আসলে এটি কিন্তু সোর্সিং ফেয়ার সে অর্থে নয়, এটি হচ্ছে একটি কনজিউমার ফেয়ার। কনজিউমার ফেয়ার মানে হচ্ছে যেখানে বেচা কেনা হয়ে থাকে, দুই পক্ষই, বায়ার্স এন্ড সেলার্স দুই পক্ষে আসে এবং তাদের পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে প্রকৃত অর্থেই যেটি সোর্সিং ফেয়ার, যেখানে বায়ার তার পণ্য সোর্স করার জন্য আসেন, এবং বাংলাদেশ থেকেও আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে থাকি। সেটি 3 থেকে 5 দিনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মেলাগুলোর আয়োজন হয়ে থাকে, এবং সেখানে গুণগত মানসম্পন্ন পণ্য প্রদর্শন করা হয় এবং বায়ার তার নিজস্ব গুণগত মানসম্পন্ন পণ্য সেখান থেকে সোর্স করে থাকে। তো সেই অর্থে মাসব্যাপী এই মেলায় বায়ার কিংবা যারা ভালো উৎপাদক তারা আগ্রহ প্রকাশ করেন না, এবং এটি তাদের জন্য সুবিধাজনক নয় বলে তারা মনে করে। আপনি বলছিলেন যে শুরুর দিকটায় আন্তর্জাতিক মানের ছিল, তারপরে মাসব্যাপী হওয়ায় আগ্রহ হ্রাস পেয়েছে। কবে থেকে আসলে মানটা পড়তে থাকে? নির্দিষ্ট করে আসলে আমি সনটি বলতে পারছি না, তবে প্রথম থেকে অনেকগুলো দেশই অংশগ্রহণ করত। আপনারা নিজেরাও বলেছেন যে প্রথম দিকে অনেকগুলো আন্তর্জাতিক দেশের পণ্য নিয়ে, পসরা নিয়ে তারা আসতো, এবং আমাদের যারা দেশীয় ক্রেতা তাদের সামনে তাদের পণ্যকে উপস্থাপন করত, এবং এটি একটি ব্র্যান্ডিং এর বিরাট সুযোগ ছিল। বাংলাদেশি পণ্যের যেমন তার নিজস্ব ব্র্যান্ড উপস্থাপনের সুযোগ ছিল, বিদেশি সংস্থাগুলো সেই সুযোগটি ছিল। মাহমুদুল হাসান, আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাচ্ছি যে নিউ মার্কেট কিংবা ফুটপাতে যেমন ডাকাডাকি হয়, আসেন বেছে নেন, এই টাইপের ডাকাডাকি যেমন হয়, এটাও বাণিজ্য মেলা প্রাঙ্গণে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন চিত্র দেখা যায়। তো আপনারা যখন স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ দেন, আপনাদের তরফ থেকে কি কোনো নির্দেশনা থাকে? অবশ্যই আমি আবারও পুনরাবৃত্তি করছি যে অভিযোগটি আপনি করেছেন, এটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক আছেন, আমাদের রপ্তানি ব্যুরোর টিম কাজ করছে। যারাই এই জাতীয় বিধি লঙ্ঘন করে টাকাটাকি করছে কিংবা পরিবেশ নষ্ট করছে, শব্দ দূষণ করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রতিদিন সেখানে তাদের বিরুদ্ধে আর্থিক কিংবা অন্যভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে যেন তারা বিধি মেনে মেলায় অংশগ্রহণ করে। জি, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আবারও ফিরবো আলোচনায়, কিন্তু এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের আরেক সহকর্মী ইয়ানুর শিফাত। আমরা সরাসরি একটু বাণিজ্য মেলা প্রাঙ্গণে যেতে চাই। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত, সরাসরি যাচ্ছি তার কাছে।
পরে পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের এবং শেষ মুহূর্তে এসে পাল্লা দিয়ে বাড়ছে ভিড় এবং সাপ্তাহিক ছুটির দিনে আমরা যেমনটা লক্ষ্য করেছি যে ভিড় প্রত্যাশা থেকেও ছাড়িয়ে যায়। তবে আজ যেহেতু সাপ্তাহিক কর্মদিবস সোমবার এবং মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারও খুলে দেওয়া হয়েছে মাত্র 1.5 ঘন্টা আগে, তাই এখনও ক্রেতা সমাগম তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যেহেতু মেলার শেষ সপ্তাহ চলছে তাই দিন গড়ালে মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং মাসব্যাপী চলা এই বাণিজ্য মেলার শেষ দিকে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টল ও প্যাভিলনে মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বড় ধরনের ছাড় বা অফার দিচ্ছেন যা ক্রেতারা লুফে নিচ্ছেন। ক্রেতারা সাধারণত এই অফারগুলোর দিকেই তাকিয়ে থাকেন। আমরা যেমনটা লক্ষ্য করেছি যে গৃহস্থলী সামগ্রী যেমন বেডশিট, ক্রকারিজ এইসব পণ্যের চাহিদা তুলনামূলক বেশি। এছাড়া আসবাব, ইলেকট্রনিক্স পণ্য ও নারীদের অলংকার বা পোশাকের চাহিদা বেশ ভালো। যেসব স্টল ও প্যাভিলিয়নে এসব পণ্য বেচা বিক্রি হচ্ছে সেখানে তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা যায়। তবে এখন যেহেতু মেলা আজকের দিনে মেলা মাত্র শুরু হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে, তো এখন তুলনামূলক হচ্ছে ভিড় তুলনামূলক কম এবং আমরা যেহেতু জানতে পেরেছি যে 362টি হচ্ছে প্যাভিলিয়ন এবং স্টল অংশগ্রহণ করেছে, যার মধ্যে 11টি প্রতিষ্ঠান হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। তারা বলছেন যে বেচা বিক্রি তাদের তুলনামূলক কম এবং তারা রফতানি আদর্শ তুলনামূলক কম পেয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়ানুর সিফাত। এবার ফিরছি আলোচনায়। মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হয়েছিলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে। শেষ সময় অনেকটাই জমে উঠেছে, কিন্তু আমরা আলোচনার যেই পর্যায়ে ছিলাম যে মাসব্যাপী মেলা হওয়ার কারণে বিদেশি অনেক প্রতিষ্ঠান, অনেক দেশ আসতে আগ্রহ প্রকাশ করে না। তো সেক্ষেত্রে গত বছর আমি যদি ভুল না করি শেষ দিনে এসে গত সরকার বলেছিলেন যে আগামী বছর থেকে অর্থাৎ এই বছর থেকে তারা মাস ভিত্তিক আর মেলা করবেন না, তারা কমিয়ে আনবেন সময়টা। আপনারা এখন আসলে এটা নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আসলে এই বছর আমরা মেলায় অনেক পরিবর্তন এনেছি। আপনি জানেন যে এই বছর আমরা পণ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করেছি। আমাদের যে কনভেনশন সেন্টার, সেই সেন্টারে প্রায় বিভিন্ন প্রোডাক্টের উপর সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সেক্টরের যারা লিডার আছেন প্রত্যেকটি সেক্টর তার পণ্যকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যেহেতু দীর্ঘদিন যাবত এই মেলাটি চলে আসছে, এটি শুধুমাত্র বাণিজ্য মেলা নয়, পাশাপাশি এটাকে আপনি বলতে পারেন যে একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। মাসব্যাপী এটা উৎসব, সুতরাং এটা হঠাৎ করেই বন্ধ করার সুযোগ নেই বোধহয়। আমরা পরবর্তীতে 3 থেকে 5 দিনের যে সময়কাল, এই সময়ের মধ্যে বিভিন্ন পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ের মানদণ্ড মেনে উপস্থাপন করার জন্য মেলার আয়োজন করব। আপনি যেমনটা বললেন মাসব্যাপী উৎসব, দর্শনার্থীরা সেখানে উৎসব মুখর পরিবেশে যায়, কিন্তু টিকিট কেটে তারা যখন মেলা প্রাঙ্গণে প্রবেশ করে তারা বিনামূল্যে পানিটুকুও পান না। তো এক্ষেত্রে কি মনে হয় না দর্শনার্থী হারানোর শঙ্কা জাগে? আপনি যে কথাটি বলেছেন, আসলে এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে। প্রতিদিন যেই শ্রোতা দর্শক উপস্থিতি আসে, আপনার এই বক্তব্যটি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে আমরা জানাবো যেন ভবিষ্যতে এই সুযোগটি দেওয়া হয়। তো এই বছর আমরা এই পানি কিংবা আপ্যায়নের সেই ব্যবস্থাটি রাখিনি, তবে আগামীতে আপনার বক্তব্যটি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। এবছর আপনারা সোর্সিং কর্নার করেছেন, তো সেখান থেকে সারা কেমন পেয়েছেন এবং রফতানি আদেশ এখন পর্যন্ত কেমন পাওয়া গেছে সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? এটি একটি নতুন ধারণা আমাদের। এই বছর আমরা সোর্সিং কর্নারে আমাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলোকে উপস্থাপন করেছি। গার্মেন্টস থেকে আরম্ভ করে লেদার, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য যে পণ্যগুলো বেছে এগুলি আমরা বড় অঙ্কের রপ্তানি করে থাকি, সেই পণ্যগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সোর্সিং কর্নারগুলোতে রপ্তানি আদেশ কতটুকু পেয়েছে সেটি মূল্যায়নের জন্য আমাদের একটি কমিটি কাজ করছে। কমিটি শেষ দিনের আগেই তাদের সর্বশেষ যে ক্রয় আদেশ সেটির সংখ্যা আমাদেরকে জানাবে। আশা করি আমাদের সমাপনী অনুষ্ঠানে সেই বিষয়ে আমাদের প্রধান অতিথি তার বক্তব্যে জানাবেন। সমাপনী অনুষ্ঠানে আপনারা পুরস্কারের ব্যবস্থা করেন প্রতিষ্ঠান ধরে ধরে, সেক্ষেত্রে মানদণ্ডটা কি বিষয়টি একটু বলবেন? জি, এটি প্রতিবারের মতোই আমরা
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দিয়ে থাকে। তার একটি হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা, বেস্ট প্যাভিলিয়ন হিসেবে তাদেরকে চিহ্নিত করা, বেস্ট স্টল বা বিভিন্ন ক্যাটাগরিতে যারা ভালো করেন। এখন সেই গুণাগুণ যাচাইয়ের জন্য একটি কমিটি কাজ করে। সেই কমিটি তার নান্দনিক দিক, তার পণ্যের মান, তার স্টলের যে অবয়ব সেগুলো বিবেচনা করে এবং তাদের বেচা কেনার ধরন, তাদের আরো যা যা জনগণের চাহিদার সাথে যায় সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা একটি মূল্যায়ন করেন। অনেকগুলো বিষয় সামনে নিয়ে মূল্যায়ন করে বেস্ট প্যাভিলিয়ন বা বেস্ট স্টল হিসাবে তাদেরকে চিহ্নিত করেন এবং এদেরকে আমরা শেষ সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করে থাকি, যেন ভবিষ্যতে অন্যান্যরাও একইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হয়। কিন্তু স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের অনেককেই বলতে শোনা গেছে যে ভাড়াটা তুলনামূলক অনেকটা বেশি। আপনাদের কি মত, ভাড়াটা কি বেশি এই বাজারের তুলনায়? আমরা ভাড়া বৃদ্ধি করিনি সেই অর্থে যে আমাদের ফ্লোর মূল্য যা অতীতে যা ছিল এবছর তাই আছে। তবে এই বছরের একটি বিশেষ দিক হচ্ছে এই বছর আমরা মেলার সমস্ত স্পেস একেবারে আপনারা এই বছর অনলাইনে মেলার স্টল প্যাভিলিয়নগুলো ভাড়া দিয়েছেন, যার ফলে যারা বেস্ট বিডার বা যারা হাইয়েস্ট বিডার তারাই স্পেসগুলো বরাদ্দ পেয়েছে। আমাদের দিক থেকে আমরা যারা মেলার ফ্লোর প্রাইস সেটিকে কোনোভাবেই যেন বৃদ্ধি না হয় সেদিকে খেয়াল রেখেছি। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে বাণিজ্য মেলার সার্বিক দিক নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিভাগের পরিচালক যুগ্ম সচিব মাহমুদুল হাসান। দেখছেন এ সময়ের বাণিজ্য। চাহিদা ৫,০০০ হলেও মাত্র ২,৫০০ কোচ নিয়ে চলছে রেলওয়ের যাত্রী সেবা। ফলে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়ে যেন ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয়, কোচ না থাকায় নতুন রুটগুলোতে চালানো যাচ্ছে না ট্রেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের ফলে দেখা দিয়েছে সংকট। দ্রুত কোচ কেনার উদ্যোগ না নিলে লোকসান বাড়ার শঙ্কা। তবে রেল বলছে ২০০টি কোচ কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়ে বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে চট্টলা এক্সপ্রেস। এখানকার প্ল্যাটফর্ম আগে থেকেই যাত্রী ঠাসা। ট্রেন ভেড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় যুদ্ধ। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারছেন ভেতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা। ট্রেনের ভেতর যেন তিল ধারণের ঠাঁই নেই। একজনের কাঁধে অন্যজন ঝুলেও দাঁড়ানোর জায়গা নেই সেখানে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন যাত্রীরা, ভিড় সেখানেও। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি আছে না, এছাড়া তো উপায় নাই, যাইতে তো হইব। প্রচুর ভিড়, প্রচুর, যেটা প্রকাশ করা যায় না। যে অবস্থা, টিকিট কাটতে ওঠা অসম্ভব। রেলপথের নিয়মিত যাত্রীরা বলছেন লোকাল মেইল আর কমিউটার ট্রেনের এমন দৃশ্য নিত্যদিনের। এসব রুটের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধি কিংবা ট্রেন বাড়ানোর দাবি তাদের। হয়তো কোচ বাড়াইতে হবে, নাহলে ট্রেন বাড়াইতে হবে। বগির সংখ্যা বাড়ানো দরকার, ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার। রেলওয়ের তথ্য বলছে বর্তমানে ৫,০০০ কোচের চাহিদা রয়েছে আর ট্রেন চলছে মাত্র ২,৫০০ কোচ নিয়ে। আর এজন্য নতুন রুটেও চালানো যাচ্ছে না কাঙ্ক্ষিত ট্রেন। যাত্রীদের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। নতুন আমাদের যদি অধিক কোচ থাকতো তাহলে আমরা ঢাকা, খুলনা, ঢাকার আসে বিভিন্ন রুটে আমাদের ঢাকা ওই নতুন রুটগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি চালানো যেত, অনেক রুটে যাত্রীদের সুবিধা হতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঘোড়ার আগে গাড়ি কেনার মতো অবস্থা রেলের। কোচ ইঞ্জিন না কিনেই বাড়ানো হয়েছে রেল লাইন, এতে আরও লোকসান বাড়ার আশঙ্কা তাদের। প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ট্রেন চলাচলের জন্য করণীয়গুলি আমি করিনি, এটা একটা অপরাধ, অমার্জনীয় অপরাধ হয়ে গেছে আমি বলবো। এই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনার ক্ষেত্রে এবং লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান হয়ে যেতে পারে আর কি। রেলওয়ে মহাপরিচালক বলছেন ইতোমধ্যে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। এবছরই ২০০ কোচ কেনার পরিকল্পনা তাদের। ৩৫টা কোচের এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা আগামী জুনের মধ্যে আসবে আশা করা যায়। ব্রডগেজ প্রায় ২০০ কোচ এটা ইন্ডিয়া থেকে আসার যে চুক্তি হয়েছে সেটাও আগামী ৬ মাস থেকে আসা শুরু করবে। রেলবহরে যুক্ত থাকা কোচের ৬০% মেয়াদ উত্তীর্ণ। গত ১৪ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। এরপরও ট্রেনের ভেতর একটু জায়গা পেতে এমন যুদ্ধে নামতে হয় যাত্রীদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণে এমন বেহাল দশা রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
এখন জানাবো পুঁজিবাজারের খবরাখবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত দেখা যাচ্ছে তিন সূচকের একটি সূচক, আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি তিন সূচকের একটি সূচকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দুইটি সূচকে রয়েছে নিম্নমুখী প্রবণতা। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছু ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না যে লেনদেন আসলে কোন পর্যায়ে চলছে। আমরা যদি একটু দেখি যে কয়েকটা কোম্পানি শেয়ার হচ্ছে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 170টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 111টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। অর্থাৎ যে কয়টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছে আজকের ঢাকার পুঁজিবাজারে, সেই কয়টি কোম্পানির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে দাম বৃদ্ধির তালিকায় কিন্তু ভারী রয়েছে। এবং আমরা যদি একটু প্রধান সূচকের দিকে তাকাই, প্রধান সূচকে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। প্রধান সূচকে পয়েন্ট বেড়েছে 0.82 পয়েন্ট এবং সরিয়া সূচকে পয়েন্ট কমেছে 0.48 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক DS30 সূচকে এখন পর্যন্ত পয়েন্ট হারিয়েছে 2.97 পয়েন্ট এবং এখন পর্যন্ত 35,488 বার শেয়ার হাত বদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং আমরা যদি একটু টাকার অঙ্কে হিসেবটা বলি, তাহলে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 114,87 লাখ টাকা। এবং সকাল থেকেই কিন্তু উত্থান ছিল প্রধান সূচকের এবং দেখা যায় 10:30 কিছুটা আগে 10:25 দিকে পতন দেখা যায় প্রধান সূচকের। এরপর আবারও ওঠানামার মধ্য দিয়ে চলে এবং 11টার দিকে দেখা যায় আবারও পতন হয় প্রধান সূচকের। এবং আমরা একটু গতকালকের হিসেবটা যদি বলি, গতকালকেও কিন্তু দিন শেষ হয়েছিল তিন সূচকেই পয়েন্ট হারিয়ে এবং লেনদেন হয়েছিল 318,45 লাখ টাকা। এবং আমরা একটু আগে যেমনটা বলছিলাম, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 114,87 লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে সেই হিসেবটা যদি একটু দেখি, এখন পর্যন্ত কোম্পানিগুলো লেনদেনের দৌড়ে এগিয়ে আছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এক নম্বরে রয়েছে এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটি লেনদেন করেছে 5,09 লাখ টাকা। এবং 2 নম্বরে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে আজকে লেনদেন করেছে 4,69 লাখ টাকা। এবং 3 নম্বরে রয়েছে স্টার হাউজিং লিমিটেড, এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 3,83 লাখ টাকা। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস 4 নম্বরে থেকে লেনদেন করেছে 3,22 লাখ টাকা। এবং 5 নম্বরে রয়েছে মালিক স্পিন, এই কোম্পানিটি লেনদেন করেছে 2,98 লাখ টাকা। দর্শক, গত কয়েকদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছিল যে দিনের শুরুটা হয় ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, কিন্তু দিন শেষ হয় তিন সূচকের নিম্নমুখী প্রবণতা। নির্মাণাধীন মসজিদের মিনারের নকশা পরিবর্তন করে রূপ দেওয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি। 2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণের অর্থ দেওয়ার কথা ছিল সৌদি সরকার ও জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন মসজিদের মিনারের পরিবর্তে আগের বরাদ্দের পাশাপাশি পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চ টাওয়ারটি। নামকরণ করেন নিজের নামে জ্যাকব টাওয়ার। রাষ্ট্রের টাকা অপচয় করে তার নামে করছে এই টাওয়ারটা আমরা মনে করি চরফেশন টাওয়ার নামকরণ করলে অনেক ভালো হবে। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। তবে আয় ব্যয়ের কোনো তথ্য দিতে পারেনি পৌর কর্তৃপক্ষ। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25 ভাগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। উভয় জায়গায় ডিসি হলো উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার হলো এটার সভাপতি। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন।
নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এবার বন্দর বাণিজ্যের খবর। ভারত থেকে চালের আমদানি স্বাভাবিক থাকলেও হিলি স্থলবন্দরে আসছেন না ক্রেতারা। এতে অনেকটাই বিপাকে আমদানিকারকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, চালের দাম স্বাভাবিক রাখতে গত 11 নভেম্বর থেকে হিলিস্থল বন্দর দিয়ে চাল আমদানি স্বাভাবিক হয়। তবে চালের আমদানি স্বাভাবিক থাকলেও কিন্তু অনেকটাই ক্রেতা সংকট। আমি যদি আপনাকে একটা তথ্য জানাই, গত 11 নভেম্বর থেকে গতকাল পর্যন্ত হিলিস্থল বন্দরে 1,08,000 মেট্রিক টন কিন্তু বিভিন্ন ধরনের চাল আমদানি হয়েছে। তবে চাল আমদানি স্বাভাবিক থাকলেও চালের যে ক্রেতা পাইকার অনেকটা কম আসছেন। এর কারণ জানার জন্য আমি আমদানিকারক ব্যবসায়ীর সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে সরকার ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে অনেক বড় কয়েকটি চালের আনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে চাল বাংলাদেশে প্রবেশ করেছে। তাছাড়া যে সরকারের যে খাদ্য বান্ধব যে বিষয়, সেটা হচ্ছে ওএমএস বা টিসিবির চাল, সেটাও কিন্তু খোলা বাজারে ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে, যার কারণে কিন্তু ক্রেতা সংকট বা ক্রেতারা কম আসছেন চাল কেনার জন্য। আমরা এই বর্তমানে হিলি বন্দরে আমরা দেখেছি এখন প্রায় 11টা পার হয়ে গেছে। এই সময় হিলি বন্দরে যে পাইকারের সমাগম, সেটা কিন্তু শত শত পাইকার এবং ব্যবসায়ীদের যদি মুখরিত অবস্থা, সেটা কিন্তু অনেকটা স্থবিরতা বলা যেতে পারে। তো অনেকটা ক্রেতা নাই, তো বন্দরে চাল আছে তবে ক্রেতা অনেকটা শূন্য। সেটাও কিন্তু আমি দুইজন পাইকারের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে হঠাৎ করে মাঝে যে চাল বিক্রি হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু বাজারে অনেকটা ক্রেতা চালের চাহিদা বাড়ে। এরপরেও আর একটা বিষয় যে চাল তাছাড়া ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে ইতিমধ্যে যে দেশি যে চালগুলো গৃহস্থ বা কৃষকদের চাল, সেটা ইতিমধ্যে কিন্তু বাজারে পর্যাপ্ত কিন্তু সরবরাহ বেড়েছে, আমদানি পর্যাপ্ত হচ্ছে, যে কারণে কিন্তু চালের যে একটা দাম সেটা কিন্তু বর্তমানে কম। তো আমদানি স্বাভাবিক রয়েছে। হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি বেচা বিক্রি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থল বন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। বরিশালের সিটি সুপার মার্কেটে 17 মাস ধরে বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মধুমতি ব্যাংকের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি ব্যাংকটির কর্তৃপক্ষ। সম্প্রতি বকেয়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দেয় সিটি কর্পোরেশন। অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। সুদয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। 2023 আগস্টে বরিশাল নগরীর সদর রোডের 7 তলা সিটি সুপার মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায় 1930 বর্গফুট ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক বরিশাল শাখা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় 96,500 টাকা। অথচ 17 মাসের বেশি সময় পার হলেও এখনো 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। জুলাই বিপ্লবের পর বড় পরিবর্তন আসে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচালনা পর্ষদে। এরপরই মধুমতি ব্যাংকের অনিয়মের বিষয় সামনে আসে। ভাড়া পরিশোধ করা নিয়ে একাধিকবার ব্যাংকটিকে নোটিশ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। বরাদ্দপত্রের শর্ত ছিল যে তারা আমাদের 4 বছরের সমপরিমাণ ভাড়া টাকা অগ্রিম দিয়ে আমাদের সাথে এমইউ করবেন, চুক্তি করবেন, কিন্তু তারা সেই চুক্তিপত্র আমাদের করেননি এবং কোনো শর্ত তারা মানেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংক। অভিযোগ উঠেছে তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। যেহেতু তারা সময় পার করে ফেলছে অনেক, আমরা বুঝতে পারছি তাদের মতলবটা একটু ভালো না। তারা যে বকেয়া যে আমাদের ভাড়া আছে এটা দিবে, দেওয়ার পরে তারা ভবনটা ছেড়ে চলে যাবে, এটা তাদের নোটিশ দেওয়া আছে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হলেও জানিয়েছেন নোটিশ দেওয়া হয়েছে প্রধান কার্যালয় বরাবর। হেড অফিস তো আজ আমি ছোট ম্যানেজার, যেহেতু একটা ডিএমডির কাছে দিবে তো সে তো আমার সাথে করেসপন্ডেন্স করবে না। নগর ভবনের তথ্য মতে সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণের আগে সেখানে 29টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। পুরোপুরি নির্মাণের পর অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ফ্লোর বরাদ্দ দেওয়া হবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বিশেষ করে ইলিশের দেখা একেবারেই নেই। এতে বিপাকে পড়েছেন ভোলা ও বরগুনার জেলেরা। মাছের সরবরাহ কমেছে আরও তো মৎস্য অবতরণ কেন্দ্রে। গবেষকরা বলেছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। বিস্তারিত রিপোর্টে। সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা। তবে জেলেদের দাবি সমুদ্রে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে এ কেন্দ্রে ৩৫87.17 মেট্রিক টন মাছ বিক্রি হয়, আর 2024 সালে বিক্রি কমে এসে দাঁড়ায় ৩৪০৫.৮১ মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা বাজারে আইয়া বেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মাছ পায় না, জালে বাজে না। আমরা খুব কষ্টে আছি আর কি, বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি নাই। আগামীতে সম্ভবত ইলিশ মাছ থাকবে না দেশে, ট্রলিংটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশে আয় উৎপাদন বাড়বে। উপকূলীয় জেলেরা মাছ শিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেয় ইলিশে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ভোলার বিভিন্ন নদীতে দেখা নেই ইলিশের। অন্য মাছ ধরা কম পড়ায় কমে গেছে আয়। এতে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। সমিতিলে অনেক কষ্টতে আছি, দোকানে বাকি দেয় না। সামনে আবার 2 মাসের অভিযান আছে, নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু, ওই সামর্থ্য আমাদের নাই। চাল ডাল দিয়া সরকার আমাদের ফাঁসেতে আমাদের একটু সহযোগিতা করে। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই, তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো 1-1.5 মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় 1,69,000 এবং বরগুনায় 37,270 জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদ ও বর্তমান উদ্যোক্তা পরিচালকদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শতাধিক কর্মকর্তা কর্মচারী। সোমবার সকালে আগারগাঁওয়ের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন বর্তমানে অবৈধ পরিচালনা পর্ষদ নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই পর্ষদ ভেঙে প্রকৃত উদ্যোক্তাদের নিয়ে নতুন পর্ষদ গঠন করতে হবে। যারা দীর্ঘদিন অনিয়ম করে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিও করা হয়। এছাড়া অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পাওনা পরিশোধের কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স শিরোনামে আলোচনা সভার আয়োজন করেছে IFIC ব্যাংক। শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা জোনের 15টি শাখা এবং 118টি উপশাখার প্রায় 3 শতাধিক কর্মীদের নিয়ে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায়ে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সিলেট দারগাহ গেট এলাকায় 37তম শাখা উদ্বোধন করেছে ডমিনোস বাংলাদেশ। 20 জানুয়ারি ডমিনোস পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদাররা শাখাটির উদ্বোধন করেন। এ সময় SOS চিলড্রেন্স ভিলেজ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিল। নতুন আউটলেটে পাইপিং হট পিৎজা, অরেগানো রাইস সসি পিৎজা এবং চিজ ভার্স রেঞ্জের 14টি নতুন পিৎজা ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার পাওয়া যাবে। বর্তমানে দেশের 6টি শহরে মোট 37টি আউটলেট আছে ডমিনোস পিৎজার। 150 টাকা মূল্যের প্লাস্টিক ও রাবারের তৈরি জুতা উৎপাদন পর্যায়ের ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্লাস্টিক ও রাবারের পণ্যের কারখানাগুলো প্রধানত রিসাইক্লিং এর মাধ্যমে কাঁচামাল ব্যবহার করে থাকে। এই উদ্যোগ পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু শিল্প সংকুচিত হলে রিসাইক্লিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের এই শিল্প ইতিমধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়াই করছে। এই অবস্থায় আমাদের দেশ ভ্যাট আরোপের ফলে আমাদের শিল্প প্রতিযোগিতায় আরো পিছিয়ে পড়বে। ভারত
ভালোবাসা দিবস উপলক্ষে সারা বিশ্বে ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণ। এই বিশেষ দিনকে কেন্দ্র করে ইকুয়েডরের ফুল উৎপাদনকারীরা নিরলস পরিশ্রম করছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে পাঠানো হবে দেশটির গোলাপ। 2025 সালে ফুল রফতানির পরিমাণ 3 থেকে 5% বাড়বে বলে আশা করা হচ্ছে। আসছে ভালোবাসা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে পছন্দের মানুষটিকে ফুল দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করার প্রথা বহুকাল থেকেই। এ সময় সারা বিশ্বে উল্লেখযোগ্যভাবে ফুলের চাহিদা বেড়ে যায়, আর এই চাহিদা মেটাতে ইকুয়েডরের ফুল চাষিরা নিরলস কাজ করে যাচ্ছেন। ইকুয়েডর পরিচিত বিশ্বের সেরা মানের গোলাপের জন্য। বিশেষ ভূপ্রকৃতি ও সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানের কারণে এখানকার ফুলের ডাঁটা দীর্ঘ এবং পাপড়ি বড় হয়। স্থানীয় উৎপাদনকারীরা প্রতিদিন হাজার হাজার ফুল বাছাই ও প্যাকেজিং করছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে পাঠানো হবে দেশটির গোলাপ। দেশটির অন্যতম প্রধান রপ্তানি পণ্য হলো ফুল। এই সময়ে ইকুয়েডরের কুইটো আন্তর্জাতিক বিমানবন্দরেও বৈশ্বিক চাহিদা মেটাতে দ্বিগুণ সক্ষমতার সঙ্গে কাজ চলে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালে ভালোবাসা দিবসের জন্য ফুল রপ্তানির পরিমাণ 3 থেকে 5% বাড়বে বলে আশা করা হচ্ছে। ভালোবাসা দিবস উপলক্ষে ইকুয়েডরের ফুল চাষিরা যেন প্রকৃতির স্নিগ্ধতার বার্তায় পৌঁছে দিচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। তাদের আশা, ফুলের এই মিষ্টি সুবাস ভালোবাসা ছড়িয়ে দিবে সবার মনে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। দেখছেন এ সময়ের বাণিজ্য। ফ্রান্সে বৈধতা পাওয়া আরো কঠিন হলো অভিবাসীদের জন্য। নতুন নিয়মে নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিবেচনায় বৈধতা দিতে ন্যূনতম বসবাসের বয়সসীমা, ফরাসি ভাষার দক্ষতা প্রমাণ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত রাখা হয়েছে। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর ধরেই অভিবাসন আইনে পরিবর্তন আনছে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় এবার কাগজপত্রহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কঠিন করল দেশটি। অনথিভুক্তদের নিয়মিতকরণের শর্ত আরোপ করে গেল বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও। নতুন নিয়মে নিয়মিতকরণের জন্য ফ্রান্সে 5 থেকে 7 বছর বসবাসের শর্ত আরোপ করা হয়েছে। আগে ক্ষেত্রবিশেষে 3 বা 5 বছর হলেই আবেদন করা যেত। এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফরাসি নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেয়া হবে না বলেও জানান ব্রুনো। 2012 সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন সার্কুলার ভালস। এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় 30,000-এর বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে এক আলাপে নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় নিজের প্রথম মেয়াদেও সৌদি আরব সফর শুরু করেন তিনি। ট্রাম্প তার প্রথম মেয়াদে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্থানীয় পণ্যের আধিক্যে ফিকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন। গুটি কয়েক বিদেশি প্রতিষ্ঠান থাকলেও নেই বৈচিত্র্য। মেলার মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা দর্শনার্থীর। কোচ সংকটে রেলওয়ে 5,000-এর চাহিদার বিপরীতে চলছে মাত্র 2,500। উপচে পড়া ভিড়ে যাত্রী ভোগান্তি চরমে। দ্রুত সমাধান না করলে লোকসান বাড়ার শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।